বাংলা একটি প্রবাদ আছে, সালনাই কুত্তার বাগাতার নাম। এই টোকাই সমন্বয়কগুলারে এই জামাত এবং ডক্টর ইউনূস গংরা সাপোর্ট দিয়ে দিয়ে কুত্তা থেকে বাঘা বানাতে চেয়েছিল, কিন্তু তারা কুত্তা থেকে বাঘ হতে পারেনি, কুত্তায় রয়ে গিয়েছে। কিছুদিন আগে এই ওসমান হাদিকে পিছের থেকে সাপোর্ট দিয়ে দিয়ে জামাত ইসলামী কুত্তার উপর সাল লাগিয়ে বাঘ বানাতে চেয়েছিল। যখন পারেনি তখন তাকে কনভিন্স করে তাকে বলি দেওয়া হয়েছে। বলি দিয়ে তাকে এখন শেখ মুজিবের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় প্রমোট করা হচ্ছে। এই আজকে আবার আরেক জায়গায় আরেক নাটক শুরু করে দিয়েছে এই জামাত ইসলাম এবং টোকাই এনসিপিরা। গতকাল রাতেই নাকি নাহিদ ইসলামের নির্বাচনী কার্যালয়ে এলোপাথারি গুলি করা হয়েছে। কতজন আহত হয়েছে, কেউ কি মারা গিয়েছে তার কোনো খবর পাওয়া যায়নি। তার মানে এটা কি নাহিদ ইসলাম নিজে করিয়েছে, নাকি সেম ওসমান হাদির মতো জামাত ইসলামী এলোপাথারি গুলি করিয়ে একটি আতঙ্ক সৃষ্টি করতে যাচ্ছে? এই নাহিদ ইসলামকে পিছে থেকে জামাত ইসলামী এবং ডক্টর ইউনূস গঙ্গে সাপোর্ট দিয়ে কুত্তা থেকে বাঘ বানাতে চেয়েছিল, এখনো চাচ্ছে। দেখতে পাচ্ছে কোনোভাবেই এই পাটলা নাহিদকে কুত্তা থেকে বাঘ বানাতে পারছে না। সেই কারণে তারা নিজেরাই গুলি করিয়ে তাকে আবার হাইলাইটসে আনার চেষ্টা করছে, জনমনে একটি সিম্পেথি নেওয়ার চেষ্টা করছে। যদি সেটা তো সিম্পেথি না পায় এনসিপি এবং জামাত, তাহলে হয়তোবা হাদির মতো আরেকজনকে বলে দিতে পারে। কারণ তাদের কাজই হচ্ছে কুত্তার উপর সাল লাগাইয়ে তাদেরকে বাঘ বানানো, পরে দিয়ে যদি সে বাঘ দিয়ে কোনো কাজ না হয় সে বাঘকে আবার বলি দিয়ে দেওয়া। কারণ জামাতের রাজনীতি হচ্ছে মুনাফিকি রাজনীতি। তারা কাকে কখন বলি দিয়ে দেয় বোঝা যায় না। এ পেটলা নাহিদ হয়তোবা বলি হয়নি, কিন্তু কার্যালয় আক্রমণ করিয়ে পেটলা নাহিদকে একটু আবার প্রমোট করা হলো, এবং ইমোশন যাতে জনগণ পেটলা নাহিদের উপর হয় বা ইমোশন দেখায়, সেটার জন্য এই কাজটা করা হয়েছে। আমি বলেছিলাম 20শে জানুয়ারি পরবর্তী সময় থেকে বাংলাদেশে এই ধরনের অনেক কিছু হতে থাকবে, কিন্তু এখন দেখতে পাচ্ছি 20শে জানুয়ারির আগে থেকে বাংলাদেশে এই সকল বিষয় হওয়া শুরু করে দিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে বিএনপির সাথে জামাতের এখনো যেরকম সমঝোতা হওয়ার কথা নির্বাচন নিয়ে, আসন নিয়ে, ওই রকম সমঝোতা হয়নি। বরং ডক্টর ইউনূস গত একদিন আগে একটি বক্তব্য দিয়ে আরো সকল কিছু উল্টাপাল্টা করে দিয়েছে। কি বক্তব্য দিয়েছে ডক্টর ইউনূস? ডক্টর ইউনূস বক্তব্য দিয়েছে এনসিপি থেকে অনেকেই এমপিও হতে পারে, আবার মন্ত্রীও হতে পারে। তার মানে বোঝা গিয়েছে ডক্টর ইউনূস কি তাদেরকে জোর করে পাতানো নির্বাচনের মাধ্যমে অনেকজনকে এমপি বানিয়ে ফেলবে, এবং এমপি বানিয়ে ফেলে কি মন্ত্রীও বানাই দিবে। মানে তার মানে কি জামাত জোট কি জয়লাভ করবে? জামাত জোট যদি জয়লাভ না করে তাহলে তারা মন্ত্রী কি করে হবে? অনেক প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি। সেই বক্তব্যের পরে কিন্তু নাহিদ ইসলামের কার্যালয়ে আলোপাথারি গুলি, এবং গত 2 দিন আগেও কিন্তু ইনকলাব মঞ্চের সকলেই নির্বাচন কমিশন ভবনে কিন্তু ঘেরাও করেছে। ডক্টর ইউনূস মেহি রাজা মেহি মন্ত্রী। ডক্টর ইউনূস নিজেই নির্বাচনের তফসিল ঘোষণা করছে, আবার যাতে নির্বাচন পিছিয়ে যায় সেজন্য আবার এই সকল কাণ্ড কারখানাও শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, এইদিকে জামাত ইসলামী এবং এনসিপি জোটকে ক্ষমতায় আনার চেষ্টা করছে, এবং কি করতে যাচ্ছে ডক্টর ইউনূস তিনি সেটাও বুঝতে পারছে না। কতক্ষণ মনে হচ্ছে সে বিএনপির কোলে উঠে বসে আছে, ওয়াকারুজ্জামানের সাথে সংঘাত চলছে, কারণ বিএনপির কোলে উঠে বসে থেকে বিএনপিকে ক্ষমতায় এনে দিয়ে তিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছে। আবার ওনার কতক্ষণ পর বক্তব্যতে তিনি বলছে এনসিপির অনেকে এমপি হতে পারবে, মন্ত্রীও হয়ে যাবে। মানে উনি কি বুড়ো বয়সে বলতে চাচ্ছে, কি করতে যাচ্ছে উনি নিজেও জানা না। ওনার এই সকল বক্তব্যের কারণে দেশের মধ্যে আরো গোলযোগ বেশি সৃষ্টি হচ্ছে, কারণ ওনাকে বাংলাদেশের জনগণও বিশ্বাস করতে পারছে না, বিএনপিও বিশ্বাস করতে পারছে না, ওয়াকারুজ্জামানও বিশ্বাস করতে পারছে না, জামাতও বিশ্বাস করতে পারছে না, এবং উনি কি বক্তব্য দিচ্ছে উনি নিজের উপর নিজেও বিশ্বাস করতে পারছে না। সমস্যা ওনার না, সমস্যা হচ্ছে ওনার বয়সের। ওনার বয়স এখন 88 বছর, 87 বছর গত 1 বছর আগে ছিল। তার মানে এই বয়সে যে উনি এখনো প্রধান উপদেষ্টার চেয়ারে বসে আছে, সেটাই হচ্ছে বড় কিছু। এখন যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে এই উপদেষ্টা চেয়ার থেকে সরিয়ে দিতে হবে বা নিজে সরে যেতে হবে। ওনাকে রাষ্ট্রপতির চেয়ারও বসানো যাবে না নির্বাচনের পরে, কারণ তিনি ওই পর্যায়ে নাই। উনি ইমব্যালেন্স হয়ে গিয়েছে। কখন কি চিন্তা করে, কখন কি বক্তব্য দেয়, কখন কি করবে, ওনার ওই যে স্টেবল অবস্থা ওইটা এখন নাই। তাই আগামীতে এরকম নাহিদ ইসলামের মতো আরো কতজনের কার্যালয়ে পাতানো গুলি করা হয়, এবং এই যে হাদির মতো কতজনকে আবার পাতানো ভাবে বলি দেওয়া হয়, কিছুই বোঝা যাচ্ছে না। কারণ জামাত ইসলামের পক্ষে সকল কিছুই সম্ভব। এইদিকে নাহিদ হোসেন পাটোয়ারি, এই আমাদের যিনি আছেন মির্জা আব্বাস সাহেব, ওনাকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তাও বলা শুরু করে দিয়েছে। এই সাহস কোথা থেকে পাচ্ছে? নিশ্চয়ই জামাত ইসলামী দিচ্ছে, নিশ্চয়ই এই ডক্টর ইউনূস দিচ্ছে। তিনি বলে দিয়েছে তোমরা যা ইচ্ছে তা বলো, যা ইচ্ছে তা করো, তোমাদেরকে যদি পাল্টা আক্রমণ করতে আসে তখন তো আমাদের প্রশাসন আছেই। এই নাহিদ হোসেন পাটোয়ারি মির্জা আব্বাসকে নিয়ে বলছে
2 টাকার কাউন্সিলর ছিলেন আপনি, মানুষের টাকা মেরে মেরে আজকে এই পর্যায়ে আসছেন, এত ভাব মারান কেন? মানে কি ধরনের বক্তব্য দেন? কোথায় মির্জা আব্বাস সাহেব? তার রাজনীতির কেরিয়ার এই নাহিদ হোসেন পাটোয়ারির বয়সের থেকেও বেশি। নাহিদ হোসেন পাটোয়ারি আমাদেরও বয়সের ছোট, রাজনীতিক কেরিয়ারের কথা বাদে দিলাম, এর মুখে এই ধরনের বক্তব্য এখন কার শুনতে হচ্ছে? মির্জা আব্বাস সাহেবের শুনতে হচ্ছে। কেন শুনতে হচ্ছে? এই জামাত ইসলাম পিছে থেকে বেকিং দিচ্ছে, ডক্টর ইউনূস বেকিং দিচ্ছে। ডক্টর ইউনূস এখন কি আবার 360 অ্যাঙ্গেলে বিএনপির সাথে ঢিয়ে যাচ্ছে যে আতারটা ছিল যে আমাকে রাষ্ট্রপতি বানাবেন, আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে দিব। ডক্টর যে কোনো মতো মুড সুইং করতেই পারে, কারণ এটা ওনার বয়সের দোষ। বয়সের কারণে অনেক কিছু প্রবলেম হয়, সে প্রবলেমটা আমরা ডক্টর দেখা যাচ্ছে। দিনে এক কথা, রাতে এক কথা। দিনে একজনের সাথে বৈঠক বসে সমঝোতা করা, রাতে আরেকজনের সাথে সমঝোতা করে ফেলা। ওই জামাতের সাথে সম্পর্ক থাকতে থাকতে এই ডক্টরদের মধ্যে মুনাফিকি যে সকল চরিত্র আছে সকল কিছু চলে আসতেছে। তাই বাংলাদেশে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হজবরল অবস্থা হবে, এটা আমরা আগে থেকেও জানি। অলরেডি হজবরল অবস্থা হয়ে গিয়েছে, কারণ কিছুদিন আগে থেকেও আমেরিকার 4 কংগ্রেসম্যানে বিবৃতি দিয়েছে এবং গত একদিন আগে ব্রিটিশের 4 এমপি বিবৃতি দিয়ে দিয়েছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো গণতান্ত্রিক নির্বাচন হবে না। আর গণতান্ত্রিক নির্বাচনের জন্যই আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করা জরুরি। আমি এই নিয়ে অনেক ভিডিও করেছি, গতকাল একটি করেছি। এটাই হচ্ছে রিয়েলিটি। ডক্টর ইউনূস সকল কিছু বুঝতে পারার পরেও ডক্টর ইউনূস তবুও আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দিচ্ছে না। কেন? ডক্টর ইউনূস জানে আমার বয়স শেষ, আমি এই বয়স আর কতদিন বাঁচবো, আমার আর কি করবে, যা আবার হবে। আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দিব না, হয়তো জামাতের ক্ষমতায় বসাই দিব, না হলে বিএনপির ক্ষমতায় বসে দিব। রাতের বেলা চিন্তা করে বিএনপির ক্ষমতায় বসাবো, আবার দিনের বেলা চিন্তা করে জামাতের ক্ষমতায় বসাই দিই, এনসিপির ক্ষমতায় বসাই দিই। এই হচ্ছে ডক্টর ইউনূসের চিন্তাধারা। আর এইদিকে 2 একদিন পর পর বিভিন্ন ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে জামাত ইসলামী, সেটারই বহিঃপ্রকাশ হচ্ছে নাহিদ ইসলামের কার্যালয়ে এলোপাথারি গুলি। তাই এই ব্যাপারগুলো কি শুধু কার্যালয় এলোপাথারি গুলিতে সীমাবদ্ধ থাকবে, নাকি হাদির মতো আরো এরকম হত্যাকাণ্ড হবে? বিএনপিরও একের পর এক বড় বড় নেতা নিজেদের কোন্দল এবং চাঁদাবাদের কারণে গুলি খেয়ে খেয়ে মরতেছে। এভাবে করে দেশের মধ্যে কোন নির্বাচনের পরিস্থিতি ভালো আছে দেখাতে পারবে এই সরকার? পারবে না। নির্বাচনের কোনো পরিস্থিতি নেই, নির্বাচন এই সরকার দিতে পারবে না। এই সরকার হচ্ছে অকেজু সরকার। কথা বুঝতে পেরেছেন? এই সরকারকে জোর করে বিএনপি টিকে রাখছে। বিএনপি দুর্বলতা জানে, সে কারণে ডক্টর যা ইচ্ছা তা বলতে পারতেছে, কারণ বিএনপি লড়তেও পারছে না, চড়তেও পারছে না, কারণ এই সরকারকে সরাতেও পারছে না। কথা বুঝতে পেরেছেন? এই সরকারকে সরালে তো আবার তত্ত্বাবধায়ক সরকার আসবে, তত্ত্বাবধায়ক সরকার আসলে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করবে, আর আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করলে আওয়ামী লীগ হয়তো ক্ষমতায় চলে আসতে পারে, আর ক্ষমতায় না আসলে এক শাসন উপরে পাবে। সেই ভয়ে বিএনপি দোটানায় পড়ে গিয়েছে। জামাত ইসলামী যা করতেছে, এনসিপি যা বলতেছে, সকল এমপি প্রার্থীরা সকল কিছু মুখ বুঝে সহ্য করছে। বিএনপি এখন শুধু মনে মনে চাচ্ছে কোন রকম একটা নির্বাচন দিয়ে দেখ, কোন রকম একটা নির্বাচন হোক, ডক্টর যতই সমর্থন করুক, সাপোর্ট দেয়, আমাদের কর্মী বাহিনী আছে, আমরা যে কোনো বিনিময়ে আমরা ক্ষমতায় চলে আসতে পারবো, এটাই বিএনপির মাথায় চলতেছে। এটাই হচ্ছে বাস্তবতা। দেশের বিভিন্ন স্থানে যে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটছে, যে সংঘর্ষের খবর আমরা পাচ্ছি, খুব স্বাভাবিকভাবে সারা দেশের মানুষই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। এবং যদি শোনা যায় বিশেষ করে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের কাউকে উদ্দেশ্য করে বা তাদের অফিসকে কেন্দ্র করে গুলাগুলির ঘটনা ঘটছে, নিঃসন্দেহে তাতে মানুষ আরো বেশি আতঙ্কিত হয়ে পড়েন, উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে পড়েন। এমন একটি ঘটনার কথা আমরা শুনলাম যে রাজধানীর বাড্ডা এলাকায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অফিসকে লক্ষ্য করে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে এই খবরটি ছড়িয়ে পড়ে। কিন্তু আসলে কি ঘটেছে? এই ঘটনার মধ্য দিয়ে নাহিদ ইসলামদের মতো কেউ কেউ বিষয়টি ঘোলা জলে মাছ শিকারের মতন কোনো বিষয় ঘটাতে চেয়েছেন কিনা। আমি কয়েকটি খবর আপনাদেরকে একটু বলি। যেমন কালবেলা সহ কোনো গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছিলেন যখন আমরা শুনতে পেলাম যে বাড্ডা এলাকায় এনসিপির অফিস বা নাহিদ ইসলামের একটি অফিসকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কালবেলা সহ কোনো গণমাধ্যম এনসিপির পক্ষ থেকে বক্তব্য নেওয়ার চেষ্টা করলো এবং তাতে দায়িত্বশীলতা জায়গা থেকে এনসিপির মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম তিনি বিষয়টি নিশ্চিত করলেন। তিনি কি বললেন যে বুধবার সকালে 38 নম্বর ওয়ার্ডে অবস্থিত আমাদের একটি সাংগঠনিক অফিসে গুলির ঘটনা ঘটেছে। কে বা কারা করেছে আমরা জানি না বা জানা যায়নি। অফিসে থাকা ব্যানার, ফেস্টুন, আহ্বায়কের ছবিও ভাঙচুর করা হয়েছে, অর্থাৎ নাহিদ ইসলামের ছবি। পুলিশ এই ঘটনার তদন্ত করছে। বেশ ভালো কথা।
দেখুন তাদের একই মুখে কত ধরনের বক্তব্য। প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যমে আবার বিকাল 5টার দিকে এনসিপির হোয়াটসঅ্যাপ থেকে একটি বার্তা দেয়া হয়। সেখানে কি উল্লেখ করা হয়? সেখানে বলা হয় যে বাড্ডায় 38 নম্বর ওয়ার্ড 38 নম্বর ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশে, এখানে বলা হচ্ছে এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গতকাল রাত অর্থাৎ মঙ্গলবার। আবার প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যমে বুধবার বিকাল 5টায় এনসিপির পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যে বার্তা দেওয়া হয় সেটি কি? ওই বার্তায় উল্লেখ করা হয় বাড্ডায় 38 নম্বর ওয়ার্ডে এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত। আবার প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যমে বুধবার বিকাল 5টার দিকে এনসিপির পক্ষ থেকে তাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে মেসেজ দেওয়া হয়। সেখানে কি উল্লেখ করা হয়? সেখানে বলা হচ্ছে বাড্ডায় 38 নম্বর ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত। আবার প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যমে বুধবার বিকাল 5টার দিকে এনসিপির একটি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপের একটি বার্তা দেওয়া হয়। সেখানে কি উল্লেখ করা হয়? সেখানে উল্লেখ করা হয়েছে বাড্ডায় 38 নম্বর ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে গুলির ঘটনা ঘটেছে এনসিপির অফিসের পাশে। এটি নির্বাচনী অফিস বা নাহিদ ইসলামের অফিস নয়। ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে আমাদের মনে হচ্ছে। আবার দেখুন বাংলা ট্রিবিউন সহ আবার কোন গণমাধ্যমে এনসিপির মিডিয়া সেলের ওই প্রধান মাহবুব আলম তিনি কি বলছেন? বাড্ডায় 38 নম্বর ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গুলির ঘটনা ঘটেছে, তবে এটি নাহিদ ইসলামের অফিস নয়। কোথাও এই মাহবুব আলম এক ধরনের কথা বলছে, কোথাও আবার অন্য ধরনের কথা বলছে। পুলিশ কি বলছে দেখুন, পুলিশের বক্তব্য আবার বিচারিতা। পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকে বলছেন গতকাল মঙ্গলবার রাতে উত্তর বাড্ডায় একটি আবাসন কোম্পানির কার্যালয়কে লক্ষ্যবস্তু বানিয়ে 2টি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। যেখানে গুলির ঘটনা ঘটেছে সেখানে গত নভেম্বর পর্যন্ত এনসিপির একটি কার্যালয় ছিল, তবে নভেম্বরে এনসিপির ওই কার্যালয়টি স্থানান্তর করে আফতাবনগর এলাকায় নেওয়া হয়। পুলিশের বক্তব্য যদি সত্য হয় তাহলে এনসিপি যে কয়েক দফায় বক্তব্য দিল, একবার বলছে যে নাহিদ ইসলামের অফিসকে উদ্দেশ্য করে গুলি করা হয়েছে, আরেকবার বলছে নাহিদ ইসলামের অফিসের পাশে বা এনসিপির অফিসের পাশে অন্য একটি অফিসকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। আবার পুলিশ বলছে যে ওই এলাকায় এনসিপির অফিস ছিল কোন সময় পর্যন্ত? নভেম্বর পর্যন্ত। এরপরে ওই এলাকায় এনসিপির কোনো অফিস নেই। পুলিশের উপকমিশনার বাড্ডা অঞ্চলের জনাব আসাদুজ্জামান এই দাবি করছেন। আবার ওই একই জনের বা বাড্ডা থানার ওসি কাজী মোহাম্মদ নাসরুল আমিন তিনি কি বলছেন? তিনি বলছেন যে রাজধানীর বাড্ডা এলাকায় এক ব্যবসায় প্রতিষ্ঠানের চাঁদা না পেয়ে গুলির ঘটনা ঘটেছে, তবে ওই প্রতিষ্ঠানটি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী অফিসের পাশেই। জনাব আসাদুজ্জামান বললেন যে ওই অঞ্চলে এই মুহূর্তে এনসিপির কোনো অফিস নেই, আর ওসি বলছেন নাহিদ ইসলামের নির্বাচনী অফিসের পাশেই। প্রশ্ন হচ্ছে এনসিপির মধ্য থেকে একই ব্যক্তির মুখ থেকে আলাদা আলাদা বক্তব্য কেন? আবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্যেও কেন আলাদা আলাদা মেসেজ? যদি প্রশ্ন করি, মোটামুটি এটুকু আমরা বুঝতে পেরেছি যে গুলির ঘটনাটি অন্তত নাহিদ ইসলামের অফিসকে কেন্দ্র করে ঘটেনি।
ওই এলাকায় নাহিদ ইসলামের কিংবা এনসিপির অফিস থাকুক আর না থাকুক, ঘটনা ঘটেছে অন্য একটি বিষয়কে কেন্দ্র করে, যে ওই এলাকা আরেকটি অফিসে চাঁদাবাজির ঘটনা ঘটেছিল। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী বা দুর্বৃত্তরা গুলি করেছে, ভাঙচুর করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বিষয়টি নিয়ে এরকম জল ঘোলা করা কেন হলো? কেন স্ট্রেট আমরা একই ধরনের বক্তব্য পেলাম না? এটি নিয়ে কি এনসিপি কোনো ধরনের রাজনীতি করতে চেয়েছিল? নিজেদেরকে এমনভাবে উপস্থাপনের চেষ্টা করার একটা পায়তারা ছিল যে মানুষের সহানুভূতি পায়? অথবা নাহিদ ইসলামের অফিসে গুলি করা হয়েছে, এটা প্রথমে তারা লুফে নিচ্ছিল, ঘটনা মিথ্যা হলেও, যাতে এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যাতে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়? বাস্তবতা হচ্ছে আমরা আশঙ্কা করছি, বা চাই না কোনোভাবে এগুলো ঘটুক। শরীফ ওসমান হাদি যেমন হত্যাকাণ্ডের শিকার হলেন, অনেকে বলছেন তিনি ক্রস ফায়ারের শিকার, তিনি রাজনীতির শিকার। বিশেষ বিশেষ কোন শক্তি এর থেকে ফায়দা লুটার চেষ্টা করছে। সামনে এ ধরনের অনেক ঘটনা ঘটতে পারে, মানুষের মধ্যে এ ধরনের আশঙ্কা গেড়ে বসেছে। অতএব আগামী 1 মাস আমাদের জন্য খুবই উদ্বেগের, নিঃসন্দেহে। শুধু উদ্বেগ নয়, এই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে তারও নিশ্চয়ই একটা ফয়সালা হবে, সেটি নেতিবাচক হোক কিংবা ইতিবাচক হোক, যেভাবেই হোক।